বেলি চিরকুটের ভাঁজ খুলল। আবারও একটি হিজল ফুলের শুকনো পাপড়ি তার চোখে ধরা দিল। বেলি আনমনে চিরকুটটি পড়া শুরু করলো। এক শ্রান্ত সন্ধ্যায় বিষাদ গ্রন্থ অম্বর থেকে যখন জলের ধারা প্রবাহিত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে দ্বিতীয়বার আমার চক্ষু জোড়া সাক্ষী হলো সুখ সুখ আবেশে জড়ানো এক বৃষ্টি বিলাসীর সিক্ত আদলে। বেলি হতভম্ব। পরপর দুটি চিরকুট এভাবে তার ঘরে কে রাখবে? হুট করে বেলি জানালার পাল্লা খুলে দিল। সঙ্গে সঙ্গে একখণ্ড চাঁদ উকি দিল। অসংখ্য তারকারাজ্যি বেলির চোখে ধরা দিল। জ্যোৎস্নারাত হওয়ায় দরুণ অন্ধকারের মধ্যেও বাইরের পরিবেশটা বোঝা যাচ্ছে। বেলি জানালা দিয়ে নিচে তাকালো। তার ঘরটা দোতলা নয়, নিচে। এই কারণে যে কেউ চাইলে এই জানালা দিয়ে ঘরে চিরকুট রেখে যেতে পারে। কিন্তু কে কে পরপর দুবার এভাবে চিরকুট রেখে গেল? আকস্মিকভাবে বেলির মনে হলো সেই সন্ধ্যার কথা, যখন ঝুম বৃষ্টিতে সে উঠোনে দাঁড়িয়ে ভিজছিল। সে এই চিরকুট লিখল। সে নিশ্চয় তাকে সেদিন দেখেছিল। তার মানে ওই পুরুষটা অবয়টা। বেলি আবার কাঠের বাক্স খুলে প্রথম চিরকুটটা বের করলো। মিলিয়ে দেখলো দুটোই একজনের লেখা। সে আর কিছু ভাবতে পারল না। সব কেমন যেন এলোমেলো লাগছে। মাথা ধরে বিছানায় শুয়ে পড়ল। মোহনা গ্রামের দাসবাড়িতে উঠোনে দেবদারু গাছের ছায়াতলে বসে এক মনে চাঁদ দেখছিল অবনীন্দ্র। সে ছোটবেলা থেকে এই অবদারুণ ছায়ায় বসে জ্যোৎস্না রাতের সৌন্দর্য আস্বাদন করার জন্য এক স্বর্গীয় সুখ খুঁজে পায়। বিলেত যাওয়ার পর থেকে এই মুহূর্তের জন্য কত রতায় কাটিয়েছিল শুধু অবনীন্দ্রই জানে। তাই তো বাড়ি ফেরার পর থেকে প্রতি রাতে অল্প কিছুক্ষণ সময় সে দেবদারু গাছের ছায় বসে কাটায়। একটু দূরে উঠোনের এক কোণে ছোট রইসই ঘর। অবনীন্দ্রের মা তাপসী দাস রান্না চড়িয়েছে। বিজু দাস সারাদিন ক্ষেত খামারে অক্লান্ত পরিশ্রমের পর একটু একটু বিশ্রাম নিচ্ছিলেন। একটু পর বাইরে এলেন, ছেলেকে কাছে ডাকলেন। অবনীন্দ্র বাবাকে বলল, আপনি উঠলেন কেন বাবা? আর একটু বিশ্রাম নিতে পারতেন। কতদিন পর আমার একমাত্র ছেলে বাড়ি ফিরল। আমি একটু ছেলের সাথে কোথায় গল্প সল্প করব তা না, তুই বলিস শুধু বিশ্রাম নিতে। সারাদিন কাজ করলে তো বিশ্রামের দরকার হয় না বাবা। আর আপনাকে কত করে বলি ক্ষেত খামারের কাজ ছেড়ে দিন। এখন সংসারে সামলানোর জন্য আমি যথেষ্ট। আপনিও তাই শোনেন না। বিজুদা ছেলের কথায় হেসে উঠলেন। হেসের থেকে অবনীন্দ্রের মা বের হয়ে বললেন, তা উনি তোর কথা শুনবেই বা কেন? ওনার নাকি এসব কাজ রক্তে মিশে গিয়েছে, উনি এসব ছাড়তে পারবেন না। আমি তোর বাবাকে বারবার করে বলেছি, বয়স তো কম হলো না, এবার শরীরটাকে একটু বিশ্রাম দেওয়ার দরকার। কিন্তু আমার কথা শুনলে তো? স্ত্রীর কথা শুনে বিজু দাস একটু আনমনা হলেন। মা ছেলের কথোপকথনে তিনি নিজের স্মৃতিচারণের ব্যস্ত। তাদের অভাবে সংসার ছিল। দুই ছেলে মেয়ে নিয়ে কতই না খেয়ে থেকেছেন। মেয়েটাকে তেমন পড়াতে পারেননি, কয়েক বছর আগে বিয়ে দিয়ে দিলেন। ছেলেটাকে কষ্ট করে পড়িয়েছেন। মেট্রিক ক্লাসের পর অবনীন্দ্রকে আর পড়াশোনানোর সামর্থ্য বিজু দাসের ছিল না। পরে তারা এক দুঃসম্পর্কের ভাই অবনীন্দ্রের পড়ালেখার প্রতি আগ্রহ দেখে নিজে অবনীন্দ্রকে বিলেত নিয়ে গেলেন। সেখানে তার কাজে রেখে পড়ালেখা করালেন। অবনীন্দ্র সেখানে কয়েক মাস যাবৎ চাকরি করেছিল। তারপর গ্রামে নিজের মা বাবার কাছে ফিরে এলো। বিজু দাস যখন অবনীন্দ্রকে বাড়ি ফেরার কারণ জিজ্ঞেস করলেন, তখন অবনীন্দ্র বলল তার নাকি আর সেখানে থাকার ইচ্ছে নেই, গ্রামের মা বাবার কাছে থাকবে। এমনকি এখানকার স্কুলের মাস্টারি করার প্রমোশন নিয়েই সে বাড়ি ফিরল। অবশ্য ছোটবেলা থেকে অবনীন্দ্রের গ্রামের প্রতি আলাদা মায়া ছিল, তাই সে নিজের গ্রাম ছেড়ে অত দূরে থাকতে পারেনি। নীরবী বণিক সেই কখন থেকে রাতের খাওয়ার জন্য বেলিকে ডাকছেন। এদিকে বেলির কোনো সারা শব্দ নেই। মেয়ের ঘরে গিয়ে দেখলেন সে নিদ্রায় বিভোর। নীরবী বণিক মেয়েকে কয়েকবার ধাক্কা দিয়ে তারপর উঠালেন। বেলি না খাওয়ার বায়না ধরল। তার চোখে যেন নিদ্রা রাস এসে বিরাজ করছে। কিছুতেই চোখ মেলাতে তাকাতে পারছে না। এদিকে ছোট্ট নিহ তার ঠাকুমার পিছনে পিছনে বেলির রুমে এলো। পিসিমণির এই অবস্থা দেখে নিহি বলল, তুমি এত বড় হয়েও আমার আগে ঘুমিয়েছো, আর দেখো আমার চোখ এখনো ইয়া বড়। নিহি আর দু হাত দিয়ে নিজের চোখ টেনে ধরে কথা বলছিল। তখন অপরূপা এসে মেয়েকে কোলে তুলে নিয়ে যেতে যেতে বলল, তুমি বেশ পাকনা হয়ে গেছো বুঝি, চলো খেতে চলো। খাবার নিলেই পালাই পালাই করে। বেলিকে ধাক্কা দিয়ে তুলে আর খাওয়ানো গেল না। সে আবার শুয়ে ঘুমিয়ে গেল। নীরবে বণিক উপায় না পেয়ে ঘরের দৌড় টেনে প্রস্থান করলেন।
তাপসী দাস খাবার পরিবেশনে ব্যস্ত। বাবা ছেলে খুব আয়েশ করে খাচ্ছে। অবনীন্দ্র বাড়ি ফেরার পর থেকে তাপসী প্রতিদিন অনেকগুলো পদ রান্না করেন। ছেলেটা কতদিন মায়ের হাতে রান্না খায়নি, একথা মনে করে মায়ের বুক কেমন করে ওঠে। অবনীন্দ্র মাকে বলল, ভাবছি অরুণিমাকে কাল গিয়ে নিয়ে আসব। আমি এখনো আমার একমাত্র ভাগ্নেকে দেখলাম না। মেয়েটাকে কত মাস যাবত দেখি না। সে কবে জামাই বাবা নিয়ে এসেছিল, আমার সঙ্গে করে নিয়ে গেল, দুটো দিন থাকতেও দিল না। তুই কালকে গিয়ে নিয়ে আসিস। তাপসী দাস বিষাদ ভরা কণ্ঠে কথাটি বলে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন। স্ত্রীর কান্না দেখে বিজু দাস বললেন, খাওয়ার সময় কান্না আমার একদম পছন্দ না তাপসী। ছেলেটা খাচ্ছে তো দেখছো না তুমি? তুমিও খাওয়া শুরু করো, রাত অনেক হয়েছে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে অবনীন্দ্র নিজের ঘরে গিয়ে দৌড় দিল। জানালার কপাট খুলে দিয়ে শুয়ে পড়ল। চাঁদের আলো অন্ধকার ঘরে আলো ছড়াচ্ছে। নির্মল বাতায়ন ঘরে ঠান্ডা আবহাওয়া তৈরি করছে। বাড়ির পেছনে বেলির গাছ থেকে বেলি ফুলের সুঘ্রাণ এসে অবনীন্দ্রের তন্দ্রায় ব্যাঘাত ঘটাচ্ছে। সে আবার ঘটে জানালার ধারে গিয়ে দাঁড়ালো। জলজল করা চাঁদের পানে চেয়ে আনমনে বলে উঠল, আমি তো এমন ছিলাম না। ওইসব কিছুই তো আমার ব্যক্তিত্বের বাইরে। কেউ বুঝি কারো জীবনে এতটা প্রভাব ফেলতে পারে? অবনীন্দ্র নিজের প্রশ্নের উত্তর পায় না। সে জানে উত্তর আসবেও না। ঘরের এক কোণায় ছোট্ট একটি টেবিল আর চেয়ার রাখা। অবনন্দ চেয়ারে গিয়ে বসলো। ডায়েরির পাতা উল্টালো, সেখানে কিছু শব্দ বলে লিখলো। তারপর পলকহীনভাবে সেই শব্দগুলোর দিকে তাকিয়ে রইল।